গহন অরণ্যে আর বারবার একা যেতে সাধ হয় না। শুকনো পাতার ভাঙা নিঃশ্বাসের মতো শব্দ, তরুলতা, বাঁশের ছায়া, শালের বল্লরি, সরু পথ, কালভার্টে, টিলার জঙ্গলে একা বসে থাকা কিরকম নিঝুম, বিষণ্ণ, বড় হিংস্র, দুঃখময়। অসংখ্য আত্মার মতো লুকোনো পাখি ও প্রাণী, অপার্থিব নির্জনতা, ফুলের সুবর্ণ রেখা গন্ধ, সামনে ঢেউ উতরাই, অসহিষ্ণু জুতোর ভিতরে বালি, শিরে দাঁড়া ব্যথা পেতে দ্বিধা করে কেননা বুকের মধ্যে চাপা হাওয়া, করতলে মুখ। গহন অরণ্যে আর বারবার একা যেতে সাধ হয় না, তবু যেতে হয়, বারবার ফিরে যেতে হয়। কাব্যগ্রন্থ বন্দি জেগে আছো, কবিতার শিরোনাম গহন অরণ্যে, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। শুভ সকাল সবাইকে, আমন্ত্রণ জানাই সকাল 24 আজকের সকালে। সোমবার আজ 13 মাঘ 1431 বঙ্গাব্দ, 27 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। প্রিয় দর্শক, আজ সকাল 24-এর শুরুটা আবহাওয়া দিয়ে করতে চাই। গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য তো জানিয়ে দেবই, সেই সঙ্গে জানিয়ে দেব আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। গেল 24 ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13.6 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 24.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 9.3 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 24.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12.4 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 26.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12.6 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 26.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15.6 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 25.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 26.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12.9 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 8.6 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার টেকনাফে 29.7 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। জানাচ্ছিলাম আজকের আবহাওয়া তথ্য। প্রিয় দর্শক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে আমরা চলে যাচ্ছি নওগাঁয়। গতকাল নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, তবে দিনের ঝলমলে রোদে কিছুটা স্বস্তি ফিরেছে। আজকে কি পরিস্থিতি তা জানাবো। নওগাঁ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, শুভ সকাল জানাই আপনাকে। ভীষণ সুন্দর একটা সরিষা ফুলের ক্ষেতের দাঁড়িয়ে আছেন আপনি, এবং যেটি বলছিলাম যে গতকাল তাপমাত্রা সর্বনিম্ন থাকলেও আজ কিন্তু নওগাঁয় সকাল সকাল বেশ রোদ ঝলমলে একটা সকাল আমরা দেখতে পাচ্ছি। পুরো বিষয়টা জানতে চাই, নওগাঁর জনজীবনের পরিস্থিতি কি, এই শীতে তারা কিভাবে আসলে শীতের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে, জীবনযাপন করছে। হারুন। শুভ সকাল। আসলে গতকালকে যেমন সর্বনিম্ন তাপমাত্রা ছিল, আজকে তাপমাত্রা যে পারদ সেটি খানিকটা আসলে বেড়েছে। আবহাওয়া অফিস বলছে যে আজকে 11.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নওগাঁয় আসলে বিরাজ করছে, এবং আমরা সকাল থেকে দেখতে পেলাম যে শহর ছেড়ে যখন এই গ্রামাঞ্চলে আসছিলাম তখন বেশ খানিকটা কুয়াশা ছিল, অর্থাৎ 10 হাত দূরেও কি ছিল সেটি দেখা যাচ্ছিল না, কিন্তু ধীরে ধীরে কিন্তু সেই কুয়াশা কেটে যাচ্ছে এবং ঝলমলে রোদ কিন্তু আজকে নওগাঁর আকাশে উঠতে শুরু করেছে। আশা করা হচ্ছে যে দিনব্যাপী হয়তো মানুষজন সেই রোদের যে উষ্ণতা সেটি আসলে নিতে পারবে। আপনি জীবনযাত্রার কথা বলছিলেন, আসলে আমরা বলি যে প্রচণ্ড কুয়াশা, শীত, শৈত্যপ্রবাহে মানুষ আসলে স্থবির হয়ে পড়েছে, কিন্তু কর্মব্যস্ত যে জীবন, যে মানুষের যে জীবনযাত্রা সেটি কিন্তু আসলে থেমে থাকে না। সবাই যে যার মতো করে আসলে কাজে বের হয়ে পড়ে সকাল হলেই,
কিন্তু দেখা যায় যে শৈত্যপ্রবাহ কিংবা বেশ খানিকটা কুয়াশা থাকলে কিছুটা স্থবিরতা আসলে নেমে আসে। তবে সবচাইতে বড় কথা হচ্ছে যে আমরা আসলে আজকে মাঠে আসলাম, যে মাঠে এই মুহূর্তে দেখাচ্ছি সেই মাঠে ধান লাগানোর যে ব্যস্ততা সেটি যে থাকবার কথা, এখানকার দুইজন কৃষকের সঙ্গে কথা হচ্ছিল, তারা যেটি বললেন যে আসলে এই কুয়াশার কারণে আসলে তারা সেটি করতে পারেনি, অনেকের বীজতলাও আসলে নষ্ট হয়ে গেছে আর কি। তবে এই প্রচন্ড যে কুয়াশা কিংবা কুয়াশার যে ঘনত্ব সেটি কিন্তু কিছু কিছু ফসলের জন্য আসলে ভালো বলেই কিন্তু কৃষি অফিস আমাদেরকে জানিয়েছে। যেমন এই সরিষা ক্ষেতে যে কুয়াশা পড়ে সেটি কিন্তু সরিষার যে দানাগুলো আছে সেগুলো পরিপুষ্ট হবার জন্য এই কুয়াশা ভালো বলেই কিন্তু কৃষি যে অফিস তারা আসলে আমাদেরকে বলেছে। এছাড়া যারা রিক্সা ভ্যান শ্রমিক আছে কিংবা যারা বাস টার্মিনাল বা ট্রাক টার্মিনাল অথবা ট্রেন স্টেশনে জীবনযাপন করে, তাদের যেই দুর্বিষহ জীবন, রাতের যে জীবনযাত্রা, সেটি কিন্তু চরম রকম দুর্বিষহ। আমরা সেরকমটাই আসলে দেখেছি বিভিন্ন জায়গায় ঘুরে। তবে কারণ আজকে যেহেতু অনেক মাঠের অনেক ধন্যবাদ। সেই সঙ্গে আরেকটি বিষয় আমরা জানতে চাই যে নওগাঁ যেহেতু একটি কৃষি ভিত্তিক জেলা, সেখানে এই যে প্রচণ্ড শীত, এটি কি নওগাঁর কৃষিতে কোনোভাবে প্রভাব ফেলবে কিনা? নিশ্চয়ই তাই। আমি বলছিলাম সেই কথায় যে এই বোরোর যে বীজতলাগুলো মূলত সেগুলো আসলে অতিরিক্ত কুয়াশা হলে কিংবা কুয়াশার ঘনত্ব বেশি হলে কিন্তু সেই বীজতলাগুলো নষ্ট হবার শঙ্কা থাকে। অনেক কৃষকই যাদের আসলে মরে গেছে কিংবা লাল হয়ে গেছে সেই বীজগুলো তারা আর নিতে পারবে না, চারাগুলো নিতে পারবে না, যার কারণে তাদেরকে নতুন করে আসলে আবার রোপণ করতে হয়। এছাড়া আপনি জানেন যে এই উত্তরাঞ্চলে প্রচুর পরিমাণে আলু চাষ হয়, সেই আলুর গাছেও কিন্তু বেশ খানিকটা রোগবালাই দেখা দিয়েছে, যেগুলোর কারণে কৃষি অফিস কিন্তু বিভিন্ন রকম পরামর্শ তারা দিয়ে যাচ্ছেন। তবে আশা করা হচ্ছে যে আর 10 দিন অথবা 15 দিন নাগাদ এই কুয়াশা, ঠান্ডা, শৈত্যপ্রবাহ সবকিছুই আসলে কমে আসবে, যেহেতু শীতকাল ফুরিয়ে আসছে। যার কারণেই খুব একটা যে ভয়ের বিষয় আছে তাও আসলে নয়। মোটামুটি এরকমটা ছিল, মানুষের জীবনযাত্রায় আসলে চলছে এভাবে করেই। সামনের দিনগুলোতে কি হয় অথবা ঠান্ডার প্রকোপ বাড়ে কি কমে সেটি নিশ্চয়ই আগামী দিনে জানানো হবে। সেটাই। হারুন, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যেমনটা বলছিলেন আমাদের সহকর্মী, যে সামনের দিনগুলোতে কি হয় এখন সেটাই দেখার প্রত্যাশা। আপনারা জানছিলেন যে নওগাঁয় সরিষার চাষ, সেই সঙ্গে আলু চাষের জন্য খুব বিখ্যাত, এবং বলা হচ্ছিল যে তাপমাত্রা যত বেশি সর্বনিম্ন পর্যায়ে থাকবে তত আসলে বিষয়টি পরিপুষ্ট যে কৃষিক্ষেত্রে কিছুটা ক্ষতি তো দেখা দেবেই। নতুন করে হয়তোবা সেই চারা বা বীজ বুনে আবারও চাষাবাদ করতে হবে চাষিদেরকে। যাই হোক, আমরা আমাদের পরবর্তী আয়োজনে চলে যাচ্ছি। এবার পত্রিকার খবরের শিরোনামগুলো আপনাদের জন্য একবার করে পড়ে দিতে চাই। চলুন সমকাল দিয়ে শুরু করা যাক। সমকালে আজকে পত্রিকার সংবাদ শিরোনাম হচ্ছে, শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তাল রাত, মুখোমুখি ঢাবি ও 7 কলেজ। ইনসার্টে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, এটি গতকাল রাত 2:30টার পরও যে উত্তেজনা চলছিল ঢাকা নীলক্ষেত নিউ মার্কেট এলাকায়, সেখানকার একটি ছবি। যেটা দেখতে পাচ্ছেন সেটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে এটি গত রোববার রাতে দফায় দফায় সংঘর্ষ হয়, এবং সেটা যে রণক্ষেত্রে পরিণত হয়েছিল তারই একটি চিত্র। অন্য একটি শিরোনাম পড়ছি, জামায়াতের বর্ষি বিএনপির জাল, ভোট জোটের রাজনীতি, বিএনপির প্রতিদ্বন্দ্বী জোটের চেষ্টা জামায়াতের, জামায়াত যাদের দিকে হাত বাড়াচ্ছে বিএনপিও তাদের টানছে। ডাক্তার শফিকের পর চরমোনাই পীরের সাক্ষাতে মির্জা ফখরুল এবং ছাত্রদের সঙ্গে যোগাযোগ দুপক্ষেরই। এসকে সুরের লকারে 4,69,00,000 টাকার অর্থ সম্পদ, বিপুল পরিমাণ স্বর্ণ, ইউরো ও ডলার জব্দ। হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা, সাবেক র্যাব প্রধানের বিরুদ্ধে পরোয়ানা, ডাক্তার এরাম গ্রেপ্তার। এবারে পড়ছি পরবর্তী পত্রিকা, হাতে প্রথম আলো। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রসঙ্গে একটি শিরোনাম পড়ছি, দায়বদ্ধ করার সুপারিশ নিয়ে আপত্তি সিইসির, নির্বাচন কমিশনকে জবাবদিহি ও দায়বদ্ধ করার একটি ব্যবস্থা থাকা দরকার, এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে রয়েছে। এদিকে সংস্কার কমিশনের সুপারিশ আইন প্রস্তাব করতে পারবেন না উচ্চকক্ষ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের ক্ষমতার পার্থক্য কি হবে তা নিয়ে চলছে নানা আলোচনা, বিস্তারিত প্রস্তাব করেছে কমিশন। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজা খালি করতে চান ট্রাম্প, আবার জাতিগত নিধন যজ্ঞের আশঙ্কা। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা স্থগিত করেনি যুক্তরাষ্ট্র, প্রকল্পের ব্যয় বন্ধে চিঠি
ইউএসএআইডির। গ্যারেজ থেকে নষ্ট হচ্ছে 6 কোটি টাকার 4 অ্যাম্বুলেন্স। আরও 8 জেলায় আইসিইউ সুবিধা সংবলিত 13টি অ্যাম্বুলেন্স আছে, এর মধ্যে 9টি অকেজো পড়ে আছে। এবারে পড়ছি কালের কণ্ঠ। হরি লুটে 1423 কোটি টাকা, এমপিদের থেকে বরাদ্দ। 2 প্রকল্পের মোট বরাদ্দ 7,609 কোটি টাকা। এমপিরা না থাকলেও কর্মকর্তাদের সঙ্গে যোগ সাজসে টাকা তুলছেন ঠিকাদাররা। অর্থ বছরের জন্য বরাদ্দের 72% উঠিয়ে নেওয়া হয়েছে। অংশীদারদের কার্যক্রম স্থগিত রাখতে বলল ইউএসএআইডি। ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাব বাংলাদেশেও। সাক্ষাৎকারে মাইকেল কুগলম্যান, সম্পর্কে অগ্রাধিকার হয়ে উঠেছিল উন্নয়ন সহায়তা। এবং বাজার হাতছাড়া হওয়ার আশঙ্কায় পোশাক খাত, সংকটে শিল্প। এই ছিল কালের কণ্ঠ। এবারে ইত্তেফাক পড়ছি। দৈনিক ইত্তেফাকে যেটি শিরোনাম করা হয়েছে সেটি সেই 7 কলেজে ঢাবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঠেকাতে নীলক্ষেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয় পুলিশ। এই গত মধ্যরাতের যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি আছে প্রধান শিরোনাম। বলা হচ্ছে মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস, বিজিবি মোতায়েন। এদিকে চাঁদাবাজি ও খুনোখুনিতে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিল চাইবে পুলিশ। মোহাম্মদপুরে জোড়া খুনের মামলায় আসামি পিচ্চি হেলাল। মগবাজারের বিশাল সেন্টারে দলপল নিয়ে সুব্রত বাহিনীর মহড়া। মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে কোপাকুপিতে ইমন ও পিচ্চি হেলালের গ্রুপ এবং নিউ মার্কেট থানার সামনে পুলিশের ওপর হামলা ইমন বাহিনীর। বাংলাদেশের প্রথম সেনা প্রধান KM শফিউল্লাহ আর নেই। শফিউল্লাহর বীরগাথা আজীবন স্মরণ করবে মানুষ, বললেন প্রধান উপদেষ্টা। অনেক কিছুই ক্রয় ক্ষমতার মধ্যে থাকছে না, উপলব্ধি করছি, বললেন অর্থ উপদেষ্টা। রোহিঙ্গা সহায়তা অব্যাহত থাকবে, ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার। রোহিঙ্গা ইস্যুতে এবছর ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন সহ আয়োজক জাতিসংঘ। এবং সর্বশেষ পত্রিকা আমার হাতে আছে যুগান্তর, সত্যের সন্ধানে নির্ভীক। বলা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে জালিয়াতি, পুতুল কানাডার নাগরিক। অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন। রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছে। বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের দূরত্ব কাম্য নয়, বললেন আসিফ নজরুল। কিলিং মিশনে টাকা দেন সালমান এফ রহমান। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার 20 বছর। জড়িত ছিলেন আরও 3 এমপি, বললেন ডক্টর রেজা কিবরিয়া। ইসরায়েলের গুলি কেড়ে নিল শিশু লায়লার জীবন। 2.5 বছরের শিশু লায়লা। খোলা হলো এসকেশ্বরের লকার, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা, স্বর্ণালঙ্কার জব্দ। এবং ডিসেম্বরে নির্বাচন আয়োজন প্রসঙ্গে সিইসি বলছে অক্টোবরে শেষ করতে হবে সব প্রস্তুতি। সংস্কার কমিশনের অনেক সুপারিশ ইসি স্বাধীনতা খর্ব করবে, নিবন্ধন থাকার পরও উপর নির্ভর করবে আওয়ামী লীগের অংশগ্রহণ। এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো। এবারে অন্য আয়োজন। প্রতিদিনের মতো সকালের বাজার পরিস্থিতি জানবো আজ চলে যাব গোপালগঞ্জে এবং গোপালগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন বাদল সাহা। সেখান থেকে জানবো সেখানকার শীতের সবজির বাজার দর। বাদল, শুভ সকাল আপনাকে। গোপালগঞ্জে সকাল সকাল বাজারে যে ধরনের শীতের সবজি এসেছে এগুলোর পাইকারি দরদাম কেমন এবং খুচরা যারা ক্রেতা বিক্রেতা আছেন তাদের সম্পর্ক কেমন বিরাজ করছে? তাসনুবা, শুভ সকাল। এটি হচ্ছে গোপালগঞ্জ জেলা শহরের বড় বাজার। এই বাজারে কিন্তু সকাল বলতে গেলে ভোর 5টা থেকেই কিন্তু যারা সবজি ব্যবসায়ী বা কৃষক রয়েছে তাদের যে উৎপাদিত যে সবজি, এই সবজি তারা এই বাজারটিতে নিয়ে আসেন বিক্রি করার জন্য। আর ক্রেতারা আসেন এখান থেকে এই সবজি কেনার জন্য। যেহেতু এখন শীতকাল, আর এই শীতকালে যে শীতকালীন যে সবজি রয়েছে বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, সিম,
বেগুন, টমেটো এইসব সবজি কিন্তু তারা তাদের ক্ষেত থেকে তুলে এই বাজারে নিয়ে আসেন বিক্রি করার জন্য। তবে যারা নিয়ে আসছেন এখানে এই বাজারে সবজি বিক্রি করতে, আজকের যে সবজির যে দাম রয়েছে, যে পাইকারি যে বিক্রি হচ্ছে, যেমন টমেটো পাইকারি বিক্রি হচ্ছে 6 থেকে 10 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে আপনার 15 থেকে 20 টাকা, ফুলকপি প্রতি পিস আপনার হচ্ছে 6 থেকে 10 টাকা করে বিক্রি করা হচ্ছে। আর যদি আমি একটু যদি খুচরো যে বেচা কেনা হচ্ছে সেটির দিকে যদি যাই, তাহলে টমেটো খুচরো বিক্রি হচ্ছে 20 টাকা, বাঁধাকপি প্রতি পিস খুচরো বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা, বেগুন বিক্রি হচ্ছে আপনার হলো 30 টাকা, তারপর হচ্ছে আপনার রয়েছে গাজর 30 টাকা, আলু 20 টাকা, সিম কিন্তু 20 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। যেহেতু আপনার হচ্ছে যে এই গোপালগঞ্জের যে আশপাশে যে গ্রামগুলো রয়েছে, এই গ্রামগুলোতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয়ে থাকে এবং তারা এইখানে তারা সবজিগুলো নিয়ে আসেন এবং এই সবজি তারা বিক্রি করে থাকেন। তবে কৃষকরা বলছেন যে দাম কম পাওয়ার কারণে কিন্তু তাদের যে খরচ সেটি কিন্তু তারা উঠাতে পারছেন না। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সবজি বাজারের দরদামের সবশেষ খবর। তাসনুবা। বাদল, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা গোপালগঞ্জ থেকে শীতের সবজির খবরাখবর জানাচ্ছিলাম আপনাদেরকে। এবারে সকাল 24 থেকে তাসনুভা মোহনা নিচ্ছি একটি বিরতি। ফিরে এসে অন্যান্য আয়োজনের সাথে থাকুন। জেলাভিত্তিক শীতের খবরাখবর নিয়ে আবারও ফিরছি সকাল 24-এ। প্রিয় দর্শক, সাথে আছি আমি তাসনুভা মোহনা। এবারে আপনাদের নিয়ে যেতে চাই ঠাকুরগাঁয়ে। আমরা জানি সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁও, এবং সেখানে সব সময় শীতের সময়টাতে তাপমাত্রা একটু কমই থাকে, এবং সেই কারণে সেখানকার জনজীবনেও সেটা মারাত্মক হারে প্রভাব পড়ে। চলে যাচ্ছে ঠাকুরগাঁয়ে, যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী ফাতেমা চোগরা। ঠাকুরগাঁয়ের শীত এখন কেমন, তাপমাত্রা কত ডিগ্রি, এই সব কিছু নিয়ে তার সঙ্গে কথা বলবো। ফাতেমা, শুভ সকাল আপনাকে। ভীষণ কুয়াশাচ্ছন্ন একটি সকাল, এবং আপনার পেছনে আসলে কিছুই দেখা যাচ্ছে না এখান থেকে। মনে হচ্ছে আপনারও পরিস্থিতি ঠিক তাই। ঠাকুরগাঁয়ের শীত কীরকমভাবে জেঁকে বসেছে, যেহেতু মাঘের মধ্য সময়টা আমরা পার করছি, এবং সেখানকার জনজীবনের পরিস্থিতি আসলে কি, সবটা জানাবেন প্লিজ। শুভ সকাল তাসনুভা। আপনি আসলে ঠিকই বলেছেন যে আমরা ছোটবেলাতেও প্রবাদে পড়েছি যে মাঘের শীতে বাঘ কাঁপে, তেমনই একটা পরিস্থিতি কিন্তু ঠাকুরগাঁয়ে বিরাজমান। যেমন ঘন কুয়াশা এবং টিপটিপ করে কিন্তু বৃষ্টির ফোঁটার মতো কিন্তু কুয়াশা পড়ছে। এই শীত কিন্তু ঠাকুরগাঁয়ের মানুষের জন্য ভীষণ কষ্টকর। এই শীত পেরোনো বৃদ্ধ এবং শিশুদের জন্য তো আরো বেশি। তো আমি ঠাকুরগাঁয়ের আধুনিক সদর হাসপাতালে খোঁজ নিয়েছি। সেখানে শিশু ওয়ার্ডে শীতজনিত রোগে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন 132 জন। এর মধ্যে কিন্তু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি আছেন 52 জনের মতো, এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি আছে 69 জন। তো বুঝতেই পারছেন শিশুদের জন্য এই ঠান্ডাটা কতটা কষ্টদায়ক। এবং সড়কে কিন্তু সকাল 9টা-10টা পর্যন্ত কিন্তু হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা যাচ্ছে, যেহেতু ঘন কুয়াশার কারণে কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর সড়কে কিন্তু ছোটখাটো দুর্ঘটনা কিন্তু প্রায় লেগেই রয়েছে। এছাড়া যদি বলি যে ঠাকুরগাঁয়ের এই নিম্ন আয়ের মানুষরাও কিন্তু এই শীতের কারণে দুর্ভোগে পড়েছে। রাস্তার পাশে গ্রামে গঞ্জে কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যাচ্ছে তাদের। তবে এখন পর্যন্ত আমরা কোনো অগ্নিদগ্ধের খবর পাইনি। তবে নিম্ন আয়ের মানুষদের মাঝে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, এবং অন্যান্য বেসরকারি সংস্থাও কিন্তু শীতবস্ত্র বিতরণ করছে। কিন্তু এই ঠান্ডা এবং কুয়াশা আসলে কতদিন থাকবে সেটা বলা যাচ্ছে না। আজ রংপুর আবহাওয়া অফিসের তথ্য মতে ঠাকুরগাঁয়ের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। তবে এই ঘন কুয়াশা কিন্তু মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। তাসনুভা। ফাতেমা, অসংখ্য ধন্যবাদ সাথে যুক্ত হবার জন্য এবং এতগুলো তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করবার জন্য।
ফাতেমা তুচ্ছকরা ছিলেন আমাদের সঙ্গে। ঠাকুরগাঁ থেকে জানাচ্ছিলাম সেখানকার জনজীবনের পরিস্থিতি এবং সেখানকার শীতের প্রকটের কথা। জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবারে যাদের যাদের আজকের দিনে জন্মদিন, এই সকাল সকাল জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, প্রাণ ঢালা অভিনন্দন আমাদের সকাল 24 এবং চ্যানেল 24 পরিবারের পক্ষ থেকে। প্রিয় দর্শক, চলুন এবার একটু তথ্য জেনে আসা যাক। সারা পৃথিবীতে যারা স্মরণীয়, বরণীয়, যারা বিখ্যাত, কৃষক কৃতকর্মের জন্য তারা বিখ্যাত এবং তাদের মধ্যে আজকে কার কার জন্মদিন সেটা এবার আপনাদের জানাবো। 1756 সালের এই দিনে জন্মগ্রহণ করেন অস্ট্রীয় সুরকার আমাদেউস মোজার্ট। তিনি ধ্রুপদী পাশ্চাত্য সঙ্গীত যুগের একজন বিখ্যাত ও প্রভাবশালী সুরকার ছিলেন। কিবোর্ড ও বেহালায় দক্ষতা অর্জন করে তিনি মাত্র 5 বছর বয়সে তার প্রথম সুর সৃষ্টি করেন এবং ইউরোপীয় অভিজাতদের সামনে তা পরিবেশন করেন। তিনি ধ্রুপদী সুরকারের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় প্রভাব বিস্তারকারী এবং পরবর্তী পাশ্চাত্য শৈল্পিক সঙ্গীতে তার প্রভাব অনস্বীকার্য। 1782 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ব্রিটিশ বিরোধী তিতুমির। তাঁর প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। তিনি ব্রিটিশ শাসন ও তাদের অনুগত অত্যাচারে হিন্দু জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম এবং তার বিখ্যাত বাঁশের খেলার জন্য বিখ্যাত হয়ে আছেন। বাংলার প্রজাদের উপর স্থানীয় জমিদার এবং ইউরোপীয় নীলকরদের অত্যাচার প্রতিরোধ এবং ব্রিটিশ শাসন থেকে বাংলাকে মুক্ত করার লক্ষ্যে পরিচালিত আন্দোলনের নেতা শহীদ তিতুমির। 1921 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী ও প্রযোজক ডোনা রিড। 40 বছরের অধিক সময় কর্মজীবনে তিনি 40-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ইটস আ ওয়ান্ডারফুল লাইফ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। 1953 সালে যুদ্ধভিত্তিক নাট্যধর্মী ফ্রম হিয়ার টু এটার্নিটি চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন। 1969 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা ববি দেওয়েল। দেওয়েল 1995 সালে বারসাত সিনেমায় তাঁর ভূমিকার জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিষেক পুরস্কার লাভ করেন এবং পরে 2002 সালে হামরাজ সিনেমায় তাঁর অভিনয়ের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তার ব্যবসায়িকভাবে সফল চলচ্চিত্রগুলো আপনি, ইয়ামলা পাগলা দেওয়ানা, রেস 3 ও অ্যানিমাল। 1978 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশি গায়ক, গীতিকার ও প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব। প্রথম দিকে তিনি বাংলাদেশি বাংলা ব্যান্ডের সদস্য হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি কোক স্টুডিও বাংলা প্রথম মৌসুমের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন। একক 6টি অ্যালবাম প্রকাশিত হয়েছে তাঁর। সঙ্গীত পরিচালনা করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রের। এই ছিল আজকের সকাল 24-এর আয়োজন। আমাদের সকাল 24-এর বিভিন্ন আয়োজনের মধ্যে ভীষণ একটি আলাদাভাবে জায়গা দখল করে আছে কবিতা। আজ শুরু করেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায় দিয়ে, তারই আরেকটি কবিতা, শিরোনাম রাখাল, এবং কাব্যগ্রন্থের নাম আমি কীরকমভাবে বেঁচে আছি, সেটি পড়ে শেষ করতে চাই আজকের সকাল 24। যাবার আগে শুভ সকাল আরও একবার জানিয়ে দিই এবং চলে যাই কবিতার সকালে। লাল ও সবুজ আলোর মধ্যে অনন্তকাল আমি ডাইনে তাকাই, পেছনে ফিরে অন্ধকার গলিতে। অনন্তকাল পিছনে নয়, ডাক দিকে নয়, সবুজ ও লাল। সুখের মতো ভূবিস্তৃত, উরুদয়ে শোকের মতো, দৃষ্টি থেকে ঘুমের মতো পেরিয়ে যায়। কুসুম এবং ফলের কাছে বীজের মতো দীক্ষা নিতে। মৃত্যু থেকে সঙ্গোপনে শূন্য ঘরে, দ্রাক্ষাবনের ছুঁই বাতাস, জ্ঞানী মাথার খুলি, নদীর ভাঙা পাড়ের শুকনো পাতা, পেরিয়ে যায় মাঝরাতের পাঠশালার হাজার চোখ, ধূসর খাতা। পেরিয়ে যায় ভূমিকম্প, সূচের সরু গর্ত দিয়ে অনন্তকাল, রেশমি প্যান্ট, কোমর বন্ধ, হাতে চুরুট। তবু আমায় বলো রাখাল।